দেখতে দেখতে পেরিয়ে গেল 1 মাস। এখন 6.5 মাসের প্রেগনেন্ট আলিশা। পেটটা সময়ের সাথে সাথে বেড়েছে। আলিশা আগের থেকে গুলুমুলু হয়েছে। তাকে দেখতেই আদর আদর লাগে। আরহাম তো পারে না সারাদিন আলিশার গাল টানতে, যদিও এতে বিরক্ত হয়। এই গোলালু, ওঠ ঘুম থেকে। আর একটু ঘুমাতে দাও। সকাল 10টা বাজে, ওঠ, নাস্তা করতে হবে। করে নিব আমি পরে। তোমার না ক্লাস আছে, তুমি যাও। না, তোকে না খেয়ে যাব না। আমার জানা আছে, আমি গেলে তুই আর খাবি না। খেয়ে নিব সত্যি, এবার যাও। উঠবি নাকি তোর মোবাইল নিয়ে যাবো সাথে করে? এবার যেন আলিশা এক লাফিয়ে উঠে বসল। আমার মোবাইল কেন নেবে? এই আস্তে, কেউ পালিয়ে যাচ্ছে না, যেভাবে ওঠা লাগছে তোর। সরো এখান থেকে, আমি উঠবো। একা পারবি? পারবো। হাত দাও। এখন কেন? তুই না বলেছিস একা পারবি? আলিশা ছলো ছলো চোখে আরহামের দিকে তাকালো। ঠিক আছে, লাগবে না তোমার হেল্প। বলেই একা উঠতে নিল, কিন্তু ওঠার আগেই আরহাম আলিশার হাত ধরে হেল্প করলো। কিছু লাগবে? টাওয়ালটা দাও। আরহাম টাওয়েল নিতেই আলিশা তা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এখন আর টেবিলে কেউ নেই, সবাই অনেক আগেই খেয়ে নিয়েছে। বাকি শুধু আরহাম আর আলিশা। এখন আলিশার রাতে তেমন ঘুম হয় না, পুরো রাত জাগনা থাকে। আর সাথে আরহামকেও ঘুমোতে দেয় না, যার ফলে দুজনই সকালে দেরি করে ওঠে। ওরা টেবিলে আসতেই শায়না বেগম ওদের নাস্তা দিল। বড় মা, দুধ খাবো না, সরিয়ে নাও। মা, তুমি যাও, ও ক্যামেরা না খায় আমি দেখব। শুনতেই শায়না বেগম চলে গেলেন। দুধের গ্লাস আলিশার মুখের সামনে ধরে আরহাম বলল, হা কর। আমি খাবো না। আচ্ছা, পুরোটা খেতে হবে না, অর্ধেক খা। না মানে না, আমার বমি আসে। নাক বন্ধ করে খেয়ে ফেল। বলেছি তো খাবো না। আচ্ছা, তুই এটা খেলে আজ তোকে ফুচকা এনে দেবো লুকিয়ে। সত্যি বলছো তো? হ্যাঁ। অনেক কষ্টে আলিশা অর্ধেক গ্লাস খালি করলো। নাস্তা শেষে ওরা উঠতে নিলেই আলিশা চিৎকার করে উঠল। কি হয়েছে? বেবি কিক দিয়েছে। কই দেখি, দেখা। বলেই আলিশার পেটে হাত রাখলো, কিন্তু বেবির কোনো নড়াচড়া অনুভব করলো না। কোথায় কিক দিয়েছে? আমি তো টের পাচ্ছি না। এখন আর দিচ্ছে না। বলেই আলিশা এক আঙুল দিয়ে পেটে গুঁতো মারল আর বলল, এই আবার ঘুমোচ্ছিস কেন? কি করছিস লিসা? ওকে জাগাচ্ছি। আবার ঘুমিয়েছে নাকি? ঘুমালে ঘুমা, তোর কি? না, ওকে এখন ঘুমোতে দেওয়া যাবে না, না হলে পরে আমি ঘুমালে আমাকে ঘুমোতে দেবে না। আরহাম কিছু বলার আগেই ড্রয়িং রুম থেকে দাদি ডেকে উঠলেন ওদের দুজনকে। ওরা যেতেই দাদি বলে উঠল, আয়, আমার পাশে বস তোরা। তোদেরকে আমার আর মুজাহিদ সাহেবের গল্প শোনায়, কিভাবে উনি আমায় পটিয়েছিলেন। দাদি আর কতবার? হ্যাঁ হ্যাঁ দাদি, তুমি ওকে শোনাও, আমি আসছি, আমার ক্লাস আছে। বলেই চলে গেল। কি রে, আজ এত দেরি করলি কেন? আর বলিস না, আলিশাটা আজকাল বড্ড জ্বালায়। কি আর করবি, অল্প বয়সে বাপ হতে গেলে এসব সহ্য করতে হবে। মজা নিচ্ছিস? না, তা কেন নেব উঠবি বাপ্পা, বাকিরা কই? ক্লাসে আছে, চল। বাড়ি ফিরেই আলিশাকে নিয়ে ডাক্তারের কাছে গেল আরহাম। আজকে আলিশার আলট্রা করানো হবে। আলট্রা রুমে আলিশা শুয়ে আছে, আর ডক্টর নীলুফার আলিশার পেটে জেল দিচ্ছে। পাশেই আরহাম দাঁড়িয়ে আছে। স্ক্রিনে আস্তে আস্তে বাবুর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বেবিকে দেখো। ছোট্ট একটা প্রাণ দেখা যাচ্ছে, যে এখন গুটিসুটি মেরে তার মায়ের গর্ভে ঘুমাচ্ছে। চিত্রটি দেখতেই আলিশা আরহামের হাত খামচে ধরল। স্ক্রিনের দিকে তাকাতেই আলিশা আরহামের হাত খামচে ধরল। তার চোখ ছলছল করছে। আর এটাই হয়তো মমতা, যা আলিশা প্রথম তার সন্তানের জন্য অনুভব করছে। এতদিন তার কাছে তার অনুভূতিগুলো অস্পষ্ট ছিল, কিন্তু আজ যেন তা পানির মতো সচ্ছল। হ্যাঁ, সে চায় এই ছোট্ট প্রাণটিকে তার কোল জুড়ে। আর আরহাম, সে যেন সবসময়ের মতো নির্বাক। সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। দুজনের ধ্যান ভাঙল ডক্টর নীলুফারের ডাকে। দেখেছো তোমরা? বেবির হার্টবিট শুনবে? শুনবো। ডক্টর নীলুফার আলিশার কানে একটি যন্ত্র লাগিয়ে দিল। শোনো। হার্টবিটের স্বল্প শব্দ কানে আসতেই যেন আলিশার চোখের কোণে হালকা জলের রেখা মিলল। এটা তার প্রাণ, তার ছোট্ট অংশ, যাকে সে এতদিন যাবৎ কতই না অবহেলা করেছিল। আরহাম, তুমি শুনতে চাও? আরহাম চুপচাপ দাঁড়িয়ে।
মুখে কোনো শব্দ নেই। ডক্টর নীলুফার নিজেই আলিশার থেকে যন্ত্রটি নিয়ে তা আরহামের কানে লাগিয়ে দিল। আরহামের কানে শব্দ আসতেই সে যেন চোখ বুঝল, কিন্তু চেহারায় গম্ভীরতা আগের মতোই বিদ্যমান। কিছু অনুভব করলে? আরহাম নিশ্চুপ। আলিশা উঠে বসো। আরহামের সাহায্যে আলিশা ধীরে ধীরে উঠে বসল। কেবিনে এসো, কথা আছে। এটা বলেই আল্ট্রাসাউন্ড রুম থেকে প্রস্থান নিলেন ডাক্তার। কেবিনে বসে আছে আরহাম আর আলিশা, আর গম্ভীর মুখে রিপোর্ট পর্যবেক্ষণ করছেন ডক্টর নীলুফার। সব ঠিক আছে? চোখের চশমা হালকা ঠিক করে ওদের দুজনের দিকে তাকালেন তিনি। রিপোর্ট নর্মাল আছে, তবে বেবি এখনও সময়ের তুলনায় অনেক দুর্বল। কথাটি শুনতেই ঘাবড়ে গেল আলিশা। ও ঠিক আছে তো? রিল্যাক্স আলিশা, কমপ্লিকেটেড প্রেগনেন্সিতে এটা একটা নর্মাল বিষয়, তাই এত চিন্তার কিছু নেই। তবে তোমাকে কিছু দিকের খেয়াল রাখতে হবে। ডক্টর নীলুফারকে সব বুঝিয়ে দিতে লাগলেন, আর আরহাম সে যেন অবাক। এই কোন আলিশাকে দেখছে সে? তার কাছে যেন হঠাৎ করে আলিশাকে বড় মনে হলো। সব শেষে আলিশা আচমকা এক প্রশ্ন করে উঠল। আন্টি, আমার ছেলে হবে নাকি মেয়ে? আলিশার বাচ্চা মুখে এমন কথায় হেসে উঠলেন ডাক্তার। তুমি কি চাও? আমার তো একটা মিনি আরহাম চাই, যাকে আমি ইচ্ছা মতো মারতে পারবো, বকতে পারবো, আর সে চুপচাপ আমার সব কথা শুনবে। বড় আরহামের মতো গন্ডার হবে না। বলেই আর চোখে আরহামের দিকে তাকালো। তাহলে আমার একটা মিনি আলিশা চাই, যাকে আমি সারাদিন মারবো, আর হ্যাঁ, বয়সের আগে মোবাইল চাইলে 4টা চটকনা দেব। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারবে? তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে মারবি? দুজনে তর্কাতর্কির মাঝে বিপাকে পড়লেন ডাক্তার। হয়েছে, থামো তোমরা। দুজনে থামতেই আলিশা আবারও প্রশ্ন করে উঠল, তার কি বাবু হবে? দেখো আলিশা, কী বাবু হবে তা বলা মেডিকেল টার্মে নেই, যদিও অনেক ডাক্তারই বলে দেন। তবে আমি চাই তোমরা অপেক্ষা করো, এমনিতেই আর বেশি সময় নেই। সব ফর্মালিটি শেষ করেই দুজনে বের হয়ে গেল হসপিটাল থেকে। গাড়িতে বসতেই আলিশা আরহামকে বলল, আমাকে কি গিফট দেবে? কিসের গিফট? ভুলে গেছো? কিছু মনে রাখার কথা ছিল? গন্ডার, তুই আমার বার্থডে ভুলে গেছিস? এই গোলালু, তোর বার্থডে কবে? ইস, ভুলেই গিয়েছিলাম। আমি জানি তুমি ভোলোনি, এসব এসব ইচ্ছা করেই বলছো। আসলে ভুলে গেছে। আলিশা জানলার দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে বসে থাকলো। এই গন্ডার আসলেই কি তার 17তম বার্থডে ভুলে গেছে? এইসব ভাবতে ভাবতেই আলিশা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ল। আজকাল তার বড্ড ঘুম পায়, কেবল রাত ছাড়া। বাড়ি আসতেই আরহাম আলিশাকে ডাক দিল। এই ছোট মরিচ, ওঠ, বাড়ি চলে এসছে। এত ডাকার পরও আলিশা উঠলই না। আরহাম জানে আলিশা ইচ্ছে করেই উঠছে না, তাই কি করলো, যেই না পানির বোতল থেকে তার মুখে পানি মারতে যাবে, সেই সময়ই আলিশা বলে উঠল, এই না না না, উঠে গিয়েছি, দেখো। নাটকবাজ মহিলা। এই মহিলা কাকে বললা তুমি? আরহাম জবাব না দিয়েই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস তুই? আমাকে নামা। হাত দুটো বাচ্চাদের মতো এগিয়ে দিয়ে বলল আলিশা। নিচে নাম, তুই না সব পারিস। নামাও না, এমন করছো কেন? ঠিক আছে, তাহলে বল। আরাম ভাইয়া, প্লিজ হেল্প মি। 2 দিন পর আমার বাচ্চার বাপ হবি? তোকে কেন, তোকে কোন আক্কেলে ভাইয়া ডাকবো? আমি বলেছি তাই ডাকবি। তোর মুখে ভাইয়া ডাক শুনতেই বড়ই ভালো লাগে রে লিসা। সুযোগ নিচ্ছিস? যা লাগবে না, যা লাগবে না তোকে, আমি নিজেই নামবো। আচ্ছা দাঁড়া, হেল্প করছে। আমার আবার দয়া বেশি। একবার বাড়ির ভিতর যেতে দে, তারপর তোকে দেখাচ্ছি আমি। মুখের ভাষা ঠিক করবে আদব। তোর থেকে 4 বছরের বড় আমি। রাত 11টা। আলিশা অপেক্ষা করছে আরহামের। আজও কি দেরি করে আসবে? কাল আলিশার 17তম জন্মদিন, 12টা বাজার বেশি সময় নেই। এইসব ভেবেই মন খারাপ করে বসে রইল আলিশা। হঠাৎ তার ফোনে একটা ভিডিও মেসেজ আসলো, যেখানে আরহামের মাথায় হাতে ব্যান্ডেজ করা, যা দেখে ডুকরে কেঁদে উঠল আলিশা। ওর কান্নার শব্দে ছুটে আসলেন শাইনা বেগম। আলিশার কান্নার শব্দে শাইনা বেগম ছুটে এসে তাকে ধরলেন। কি হয়েছে পুতুল, এভাবে কান্না করছিস কেন? বড় মা, আর আরহাম আরহাম কি হয়েছে আরামের? আলিশা কোনো মতে ভিডিওটা দেখালো। ওটা দেখেই শাইনা বেগম কিছু বলার আগেই আলিশার ফোনে কল আসলো আরাফের। শাইনা ফোনটা ধরলেন। আরাপ, আমার আরাম কোথায়? ভিডিওটা কিসের?
রিল্যাক্স আন্টি, আরহাম ঠিক আছে। জলদিই বাড়ি ফেরার পথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ঠিক আছে, আমরা হসপিটালে নিয়ে এসেছি। আর আলিশা বারবার আরহামকে কল দিচ্ছিল বলে ওকে তাড়াহুড়াই ভিডিওটা দিয়েছি। তোমরা কোথায় আছো এখন? সেফ কেয়ার হসপিটালে আছি। আমরা আসছি। বলে কেটে দিলেন শাইনা। আরহামের কি হয়েছে বড় মা? পুতুল, শান্ত হও, এভাবে কান্না করলে বাচ্চার ক্ষতি হবে। আগে বলো আরহামের কি হয়েছে? একটু ব্যথা পেয়েছে, আর কিছু হয়নি, ঠিক আছে ও। তুমি ঘুমাও মা, আমরা আরামকে নিয়ে আসছি। না, আমি যাব। জেদ করবে না পুতুল, এই শরীর নিয়ে যেতে পারবে না তুমি। আমি যাবই, প্লিজ। শেষে হার মানলেন শাইনা। তারপর গিয়ে বাকিদের জানালেন, সবাই তাড়াহুড়ো করে হসপিটালে গেল। আর কোনো দিন যদি বাইক চালিয়েছিস তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। আমি বুঝি না গাড়ি ফেলে কেন বাইক চালাবি, আর যদি কিছু হয়ে যেত। বলেই কান্নায় ভেঙে পড়লেন শাইনা। মা থামো তো, ঠিক আছে আমি। চুপ করো বেয়াদব ছেলে, এত রাতে সবাইকে পেরেশানিতে ফেলে তুমি। আয়েশা তখন কেবিনের বাইরে আলিশাকে সামলাতে ব্যস্ত। সবাই বেরিয়ে যেতেই আলিশা কেবিনে ঢুকলো। আরহাম কেবল চোখ বন্ধ করেছিল, এর মধ্যেই কেউ একজন তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। আরহাম জানে এটা কে, তাই চুপ করে থাকলো। এই ওঠ, আমার পাগলের মতো করছিস কেন? তুই ইচ্ছে করে এসব করেছিস তাই না? বলেই আরহামের বুকে কিল মারল। থাম, কি করছিস? বেশি ব্যথা পেয়েছো? না, ঠিক আছে। এটা শুনেই আলিশা আবার আরহামের বুকে মুখ গুজল। এভাবেই 2 মিনিট যাওয়ার পর আরহাম বলে উঠল। হ্যাপি বার্থডে জান। শুনেই আলিশা মুখ তুলল। মনে আছে তোমার? ভুলে যাওয়ার কথা ছিল? আমি ভেবেছি তাই। আগে কোনোদিন বলেছে? না। তাহলে? আলিশা চুপ। তোর জন্য তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়ে এই অবস্থা। তার মানে সব আমার জন্য হয়েছে? না, আমি বেশি স্পিডে চালাচ্ছিলাম তাই। বলেই আরহামের ডান হাত দিয়ে নিজের পেটে রাখল। বাবু ঘুমাচ্ছে। না, জেগে আছে ও। একটু আগে ফুটবল খেলেছে আমার পেটে। এই দেখো আবার। লিসা অনেক ছোট্ট, তাই না? হুম। কাপড়টা একটু উঠাবি? ওকে দেখবো। মাথা খারাপ হয়েছে? এটা হসপিটাল। কেউ আসবে না এখন, না। প্লিজ। একটু সংকোচ হলেও আলিশা আস্তে আস্তে ফ্রকটা পেটের উপরে তুলল। আরহাম চেয়ে রইল সেদিকে। পেটে হাত বুলিয়েই যেন নিজের অস্তিত্বের টের পেল। আ বাবু আবার কিক দিয়েছে। লিসা, কি হয়েছে? জানিস ও ছোট্ট দেখছি আমি, জানিস অনেক ছোট। সত্যি? আমিও দেখব। বলেই পেটের দিকে তাকালো আলিশা। কোথায়? দেখছি না তো। ও তোকে দেখাবে না, খালি বাবাকেই দেখাবে। পেটে রাখছি আমি, কষ্ট করছি আমি, আর সব ভালোবাসা বাপের প্রতি। ওদের কথার মাঝে নার্স এসে পড়েছে। নার্সকে দেখেই ওরা থতমত খেয়ে গেল। আলিশা তাড়াতাড়ি নিজের কাপড় ঠিক করলো আর আরহাম নার্সকে বলল। ম্যানার্স নেই? হাসার আগে নক করেননি কেন? নার্স বেচারি চুপ। ইজাজ সাহেব এসে তাড়া দিলেন। চলো, ডিসচার্জ হয়ে গেছে। বাবা, তুমি একা পারবে? পারবো ছোট মা। বাসায় এসেই আরহাম ঘুমিয়ে পড়ল হাই ডোজ মেডিসিনের কারণে। সবাই একে একে আলিশাকে উইশ করলো। সরি মা, এত কিছুর মধ্যে তোমার জন্মদিনের উইশটাও ঠিক মতো করতে পারিনি। বলেই জড়িয়ে ধরল ইজাজ সাহেবকে। তিনিও পরম আদরে হাত বুলিয়ে দিলেন আলিশার মাথায়। আলিশা প্রেগনেন্ট বলে এবারের জন্মদিন আর বড় করে করা হবে না। আলিশা নিজেই মানা করেছে। পরদিন সকালে। উঠেছো? নাস্তা এখানে নিয়ে আসি? না, পারবো আমি। তাহলে ওঠো, ফ্রেশ হয়ে আসো, আমার খিদা পেয়েছে। ডোন্ট টেল মি লিসা যে তুই এখনো না খেয়ে আছিস। তোমার জন্য ওয়েট করছিলাম। তাই বলি এই অবস্থা না খেয়ে থাকবে? এখন তুমি কথা বললেই দেরি করছো। আরহামের বাম হাতে ফ্র্যাকচার হয়েছে। ডান পা হাঁটুর কাছে অনেকটা ছিলে গেছে। আমি হেল্প করব? নিচের দিকে তাকা আগে। বলেই ফ্রেশ হতে চলে গেল আরহাম। এসে দেখে আলিশা বেডে মন খারাপ করে বসে আছে। কি হয়েছে? ভালো লাগছে না। কেন? আমি কি অনেক মোটা হয়ে গেছি? হ্যাঁ, অনেক, একদম কুমড়ো পটাশের মতো। তুই ইচ্ছা করেই এসব বলছিস। আমি জানি আমি এখনো অনেক সুন্দর আছি। হ্যাঁ, ঠিক তাই। মুখে হাত দিয়ে হাসি কন্ট্রোল করে বলল আরহাম।
আরহাম, আলিশা, জলদি এসো। চল, সব অপেক্ষা করছে। আরহাম আর আলিশা টেবিলে যেতেই গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। এখন কেমন লাগছে? আগের থেকে বেটার। আমার নাতিটার যে কার নজর লাগলো, এই বড় বউ আজকেই হুজুর ডাকবা। ঠিক আছে আম্মা। আমার প্রিন্সেসের কি লাগবে? এই নিউ কার বাবা? ঠিক আছে, আমার আম্মা যা চেয়েছে তাই হবে। কিসের কার? আগেরটার কি হয়েছে? ওটা পুরান হয়ে গেছে মাম্মা। 2 বছরও হয়নি। আহা, আয়শা এমন করছো কেন? আপনি ওকে বেশি আদর দিয়ে দিয়ে বাদর বানিয়েছেন। চুপ করো ছোট বৌমা, আমার পরি যা চেয়েছে তাই পাবে। বড় বাবা, তুমি আমাকে কি দেবে? এটা তো সারপ্রাইজ আম্মা। কেউ কিছু দিবে না তোকে। 2 দিন পর বাচ্চার মা হবি, সেখানে এত আবদার করছিস কেন বাচ্চাদের মতো? তোর থেকে চেয়েছি, তুই হিংসা করছিস আমাকে। আলিশা মুখ ভেঙিয়ে বলল। আলিশা, কতবার মানা করেছি আরামের সাথে তুই তোকারি করতে। আয়েশা, শুধু শুধু পুতুলকে বকবে না, শুরু কিন্তু আরামই করেছে। আর আরাম, আলিশা একা মা হবে না, তুমিও বাবা হবে, কিন্তু এখনও চালচলন ঠিক করনি। পড়ালেখার বালাই নেই, সারাদিন টই টই করে ঘুরবে আর স্টুডিওতে পড়ে থাকবে। আরহাম, তোমার এবার সেমিস্টারের রেজাল্ট এত খারাপ এসেছে কেন? তুমি আমার রেজাল্ট কিভাবে জানো বাবা? প্রিন্সিপাল কল করেছিল আমাকে। তোমার অ্যাটেন্ডেন্স ও এত কম, সারাদিন করোটা কি তুমি? আরহাম চুপ করে আছে। অন্যদিকে আলিশা মিটিমিটি হাসছে। একদম ভালো হয়েছে। তাকে বাস দিতে গিয়ে নিজে বাস খেয়েছে। আর কে স্টুডিওতে এখন আরহাম তার দল নিয়ে বসে আছে। হে আরহাম, আজ সকালে ডাইরেক্টর কল করেছিল। সামনের মাসে নাকি মিউজিশিয়ান এলভি ডিসোজা আসছে ইউকে থেকে। অ্যান্ড জানোস, হি ওয়ান্ট টু কোলাব উইথ আরকে মিউজিক ব্র্যান্ড। শুনেই আরহাম হাত থেকে গিটার রেখে সিরিয়াস হয়ে বসলো। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছাতে বেশি দেরি নেই। কিন্তু এটার জন্য তোকে ইউকে যেতে হবে এলভির সাথে। যেতে পারবি তুই? এলভি আসলেই তা বুঝে যাবে। এদিকে আলিশার পুরো দিন কিছু খাচ্ছে না। তার মতে সে বেশি বেশি খেয়ে মোটা হয়ে যাচ্ছে। আরহাম নাকি তাকে মোটা বলেছে। এই অভিযোগেই আজ পুরো দিন সে না খাওয়া। শাইনা বেগম এই নিয়ে রেগে আছে আরহামের উপর। কি দরকার ছিল মেয়েটাকে এসব বলার? এর উপর এই ছেলেকে এত কল দিচ্ছে তাও উঠাচ্ছে না। আলিশা, জেদ করো না, খেয়ে নাও। মোটা হওনি তুমি। সব মায়েদেরই এই সময় শরীরে এমন চেঞ্জ আসে, বাবু হওয়ার পর ঠিক হয়ে যাবে। আরহাম না আসা পর্যন্ত আমি খাবো না। আরহাম কল ধরেছে। হ্যালো মা, এতবার কল দিচ্ছ কেন? আমি মিটিংয়ে আছি। এখনই বাসায় এসো তুমি। এখন আসতে পারবো না, রাত হবে। রাত পর্যন্ত কি মেয়েটা না খেয়ে থাকবে? কোন মেয়ে? পুতুল সকাল থেকে না খেয়ে আছে তোমার জন্য। আবার কি নাটক শুরু করেছে? বাসায় এসো তুমি। মা, ওকে সামলাও, আমি এখন আসতে পারবো না। তুমি কেন? তোমার বাপও আসবে। মা, আমি জরুরি কাজে আছে। বাসায় এসো, না হলে আমি নোমানকে ডাকবো। নোমান কি করতে আসবে? তুমি না আসলে নোমান এসে আলিশাকে খাওয়াবে। আরহাম চুপ। আসবে? আসছে। আরহাম আসতেই আয়শা আর শাইনা রুম থেকে বের হয়ে গেলেন। তোর এত আবদার সবসময় ভালো লাগে না লিসা। কত জরুরি কাজ ফেলে এসছে। তোর কোনো আইডিয়া আছে তোর? আমার থেকে বেশি জরুরি? হ্যাঁ। গন্ডারের ঘরে গন্ডার, আমি তোর হাতে খাবো না। যা এখান থেকে। তুই কেন? তোর বাপও খাবে। কথায় কথায় তোর শ্বশুরকে টানিস কেন? তোর মতো ঘাটতে রেখে জন্ম দিয়েছে তাই। আমি কথাই বলবো না তোমার সাথে। যাও সরো। বলেই মুখ ফুলিয়ে রাখলো আলিশা। এমনিতেই ভেটকি হয়েছে, এখন আমার গাল ফুলেছিস। দেখতে একেবারে রসগোল্লা লাগছে। আবার আমাকে মোটা বলছো? শোন, তুই বেবি আসার পরে আমার মোটা থাকবি, ঠিক আছে? তোকে একদম এভাবে একদম রসগোল্লা লাগে, আমার রসগোল্লা। চুপ করো। হয়েছে, এখন খেয়ে নে। আগে আমাকে সরি বলো। কে কাকে সরি বলবে? বাবুর পাপা বাবুর মাম্মাকে সরি বলবে। একটা চটকনা দিব ধরে নে, হাগর। আলিশা আর তাল না করে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে আলিশা বলল, ঘুমাবো। ঘুমা। বুকে নাও। বলেই হাত বাড়িয়ে দিল আলিশা। আরহাম হেসে ফেলল। এত বড় হয়েছিস এখনো বুকে ঘুমাবি? সারা জীবন।
আরহাম রুমের লাইট নিভিয়ে আলিশাকে বুকে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলিশা ঘুমাতেই যেই সরতে যাবে আলিশা তার বাহু আঁকড়ে ধরল। আরহাম তা দেখে আর নড়ল না। রাত 10টা। খানবাড়ির সবাই একটু আগেই ডিনার শেষ করে নিজেদের রুমে চলে গেছে। কিচেনে সায়না আর আয়েশা মিলে সব গোছগাছ করছে। নীলা আর আরশাদকে বড্ড মনে পড়ছে আপা। আমারও মন পড়ছে ছোট, কিন্তু কি আর করব, অপেক্ষা ছাড়া। এভাবে আর কতদিন চলবে আপা? প্রায় বছর হয়ে এলো। নীলা বিকেলে ফোন করেছিল, অনেক কান্নাকাটি করছিল, আবার সন্তানের জন্য আকুতি করছিল। মা হয়ে আমি কেমনে সহ্য করব ছোট? বলতে বলতেই সায়নার চোখ দিয়ে পানি চলে আসলো। নিজেকে সামলাও আপা, এখন দোয়া ছাড়া আমরা কি বা করতে পারি? আলিশা নিজের সব কাপড় আয়নার সামনে গায়ে লাগিয়ে দেখছে আর একটা একটা করে ছুঁড়ে মারছে। আর পাশেই আরহাম বিন ব্যাগে বসে মোবাইলে গেম খেলছে। তার মনোযোগ এখন কেবল মোবাইলের দিকেই, আলিশার দিকে তার ধ্যান নেই আপাতত। হঠাৎ একটা কাপড় এসে আরহামের মুখের উপর পড়ল। সেই শুরুতে ভয় পেলেও পরে খেয়াল করলো এটা কাপড়। এই বেয়াদব, কাপড় ছুঁড়েছিস কেন? ইচ্ছা করে করিনি, ভুলে হয়েছে। তোর ভুলের জন্য আমি গেম হেরে গেছে। তুমি থাকো তোমার গেম নিয়ে, এদিকে আমার কষ্ট কেউ বোঝে না। বলেই বেডে বসে পড়ল আলিশা। আরহাম বলল, তোর আবার কিসের কষ্ট রে ভেটকি? এটা শুনেই আলিশা আবার আরেকটা কাপড় ছুঁড়ে মারল তার দিকে, যা আরহামের গায়ে পড়ার আগেই সে ক্যাচ করে নিল। তুই কথাই বলবি না আমার সাথে। যা, আর তোকে ভেটকি বলবো না। ভেটকি? আলিশা যেন এবার কান্না করে দেবে এমন ভাব। আচ্ছা, কান্না করতে হবে না, আর বলবো না। আমি এই জন্য কান্না করছি না গর্ধপ, তাহলে কেন কান্না করছিস? তোর জন্য। আমি আবার কি করলাম? তোকে কে বলেছিল আমাকে প্রেগনেন্ট করতে? বলেই ফুপাতে লাগলো আলিশা। সব দোষ এখন আমার? হ্যাঁ তোর, সব তুই করেছিস, আর কষ্ট সব আমার একা করা লাগছে। এখন আবার কিসের কষ্ট তোর? এই দেখ, একটা কাপড়ও আমার ফিট হচ্ছে না। এগুলো তো তোর আগের কাপড়। আগের হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি একটাও হবে না? কিছুদিন আগে এতগুলো ফ্রক এনে দিল মা, এগুলো পর। ওসব বাইরে পরা যায়? তুই তো বাইরে যাস না। তাই বলে কি আমার কাপড় থাকবে না? তুই কালকে আমাকে শপিং করাবি। টাকা নেই, তোর বাপকে বল কিনে দিতে। আমার বাপ কেন দেবে, তুই দিবি। বললাম তো টাকা নেই, আমি কিনে দিতে পারবো না। সত্যি দেবে না? না। বলেই চিপসের প্যাকেট থেকে চিপস মুখে দিল আরহাম। ঠিক আছে, নোমান ভাইকে বলবো আমাকে কিনে দিতে। ও কেন কিনে দেবে তোকে? ওকে তোর তুমি দেবে না তাই ওনাকেই বলবো। বউ আমার, বাচ্চা আমার, আর কিনে দেবে নোমান? এত বড় সাহস তোর? তাহলে তুমি দাও। আমার পকেট খালি করার পায়তারা করছিস? দেবে কিনা বলো। ঠিক আছে, দিব, তবে বেশি কিছু নেবে না। শুনেই আলিশা খুশি হয়ে বলল, কাছে আসো, একটু চুমু। শর, লাগবে না তোর চুম্মা। আমাকে ফকির বানানোর পায়তারা করে চুমুর লোক দেখাচ্ছিস। তাহলে কি নোমান ভাইকে শেষ করার আগেই আরহাম ধমকে উঠল। এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব। তাহলে কাছে আসো। আরহাম হার মেনে আলিশার কাছে গিয়ে বসতেই আলিশা তাকে ধাক্কা দিয়ে নাক চেপে ধরল। কিরে কিরে, ধাক্কা দিলি কেন? ছি, দূরে থাকো, তোমার গা থেকে মুরগির বাচ্চার স্মেল আসছে। কি? শোনোনি তুমি? মুরগির বাচ্চার স্মেল আসছে তোমার থেকে, দূরে যাও আমার থেকে। আরহামে নিজের গায়ে স্মেল নিল। না, ঠিকই তো আছে, বরং পারফিউমের স্মেল তার গায়ে। এই, ঠিকই তো আছে, আমার গা থেকে কোনো স্মেল নেই। আছে, সরো সরো। আর যদি কাছে ডেকেছিস? ডাকবো না, যাও শাওয়ার নিয়ে এসো। এত রাতে আমি শাওয়ার নেবো কেন? তাহলে আমি ঘুমাবো কিভাবে? তো মনে করেছো ঘুমাতে? তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না, আর তোমার গায়ে মুরগির বাচ্চার স্মেল। আমি এত রাতে শাওয়ার নেব না। ঠিক আছে নিও না, আমি বড় মাকে বলছি তুমি আমাকে মেরেছো। আমি কখন তোকে মেরেছি? মারুনি, তবে আমি বললে বড় মা বিশ্বাস করবে। ব্ল্যাকমেল করছিস? নিয়ে আসো না শাওয়ার প্লিজ। আরহাম বাধ্য হয়ে এত রাতে শাওয়ার নিয়ে আসলো। নিয়েছি শাওয়ার, এবার হয়েছে তোর? হ্যাঁ, ঘুমাবো আমি, বুকে নাও। আসছে, দাঁড়া। আরহাম লাইট বন্ধ করেই আলিশাকে নিয়ে শুয়ে পড়ল।
শুতেই শুরু হলো আলিশার বকবক, যে সারাদিন কি করলো, কি হলো এসব। আরহাম চুপচাপ সব শুনছিল। হঠাৎ বলে উঠল, সব কি তুই একাই বলবি? আমাকেও সুযোগ দে। আমি কি মানা করেছি নাকি? তুই চুপ না থাকলে আমি কিভাবে বলবো? আচ্ছা চুপ হয়ে আছি, আচ্ছা চুপ হয়েছি, এবার বলো। আজ কার সাথে মিটিং হয়েছে জানিস? না বললে কিভাবে জানবো? এলভি ডিসিউজার সাথে। শুনেই আলিশা আরহামের বুকের উপর উঠে গেল। কি? এই বউকে তো নিয়েছিলাম, আবার উঠলি কেন এভাবে? তুই কেমনে আমার বাচ্চা সামলাবি? তোর বাচ্চা এখন ঘুমাচ্ছে, তাই আপাতত বাচ্চার মার দিকে খেয়াল দে। আবার তুই তো করে শুরু করেছিস। আচ্ছা আর বলবো না, এবার বলো কি হয়েছে তারপর। এলভি আমার সাথে মিউজিক কোলাব করতে চাচ্ছে। আসলে জানো আমি ওর বিগ ফ্যান। ওর সব মিউজিক এত হিট, ওর সাথে কোলাব করলে তো আর কে ব্র্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে উঠে যাবে। জানি, তবে এলভি কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? ও আমাকে 2 বছরের জন্য ইউকে নিয়ে যাবে। ওখানে আমাকে ট্রেন আপ করবে, তারপর ওর সাথে আমার 5টা কন্ট্রাক্ট সাইন হবে। মানে কি 2 বছর? কি মুখের কথা, তুমি কোথাও যাবে না? আরে পুরো কথা তো শোন। বলো। এখনো কিছু ফাইনাল করিনি, জাস্ট কথা চলছে। আমি জানি না কিছু, আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। যাচ্ছি না, থাম এবার। ক্যাম্পাসের বটগাছের নিচে গোল হয়ে বসে আছে আরহামের দলবল। আরহামের হাতে গিটার ধরা, সুর তুলছে সে। পাশেই বসে আছে আরহাব, রিহান, নিধি, কাহাফ, আদি আর মেঘা। আরহাম যখন সুর তুলছিল তখন নিধি এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে, যা খেয়াল করে কাহাফ বলল, কিরে ডঙ্গি, এভাবে আমাদের চকলেট বয়কে নজর লাগাচ্ছিস কেন? কথাটা শুনতে এই সবাই নিধির দিকে তাকালো। এতে নিধি বেশ বিব্রতকর অবস্থায় পড়ল। কই, না তো। তা তো দেখছি আমরা। সবাই বলাতে নিধি এবার আর কোনো রাগঢাক করল না, সোজাসুজি আরহামের দিকে তাকিয়েই বলল, বেবি, ইউ আর লুকিং সো হট। আরহাম কেমন করে যেন নিধির দিকে তাকালো, যেন চোখ দিয়েই তাকে বুঝিয়ে দিচ্ছে সে কতটা ভুল কথা বলে ফেলেছে। আরাফ পরিস্থিতি ঠান্ডা করতে বলল, আরে সবাই খালি আরহামকেই চায়, তাহলে আমাদের মতো নিরীহদের কি হবে? সবাই হেসে উঠল। আরহাম বাসায় এসে সোজা নিজের স্টুডিওতে চলে গেল। পিছন থেকে সাইনা বেগম ডাক দিচ্ছিল আর তাকে বলছিল, ছেলেটা দিন দিনে রসাতলে যাচ্ছে, রাত করে বাড়ি ফিরছে, আর না আছে খাওয়া দাওয়ার কোনো খবর। আপা শান্ত হও, ছেলেটা মাত্র ফিরেছে। আয়শা তুই চুপ থাক, লাই দিয়ে দিয়ে ছেলেটাকে তো আরো বিগড়েছিস। আপা, ওর বয়সটাই এমন। 2 দিন পর বাপ পাবে, এখন কিসের এত ছাড়? আজ ওর বাপ আসুক। আয়েশা আর কিছু বলল না। আলিশা দাদির রুমে বসে গল্প করছে। আরহাম নিজেদের রুমে আলিশাকে না পেয়ে দাদির রুমে চলে গেল। লিসা, রুমে আয়। আসবো না, আজ দাদির সাথে ঘুমাবো। আমার কি করেছি আমি? আজ আমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। আজ সময় পাইনি, কাল নিয়ে যাব। যা পড়ি, আমার নাতিটা তোকে ছাড়া যাইব না। অনেক মানিয়ে বুঝিয়ে আলিশাকে নিয়ে রুমে আসলো আরহাম। দুজন শুতেই আলিশা আরহামের গালে চুমু দিল, গলা জড়িয়ে ধরল। আরহাম ভ্রু কুচকে তাকাতেই একটা হাসি দিল। কি চাই? কিছু চাইবো কেন আজব? এত আদর তো আপনি এমনি এমনি করেন না। মানে বলে ফেলেন ম্যাডাম। ওই মিথ্যা বলছিল যে পরশু ওদের সাথে লং ড্রাইভে যাবে, তারপর এমনি সবাই মিলে ওর বাসায় নাইট স্টে করবে, তো ভাবছি আমিও চুপ, আর একটা কথা না, ঘুমা। আমিও যেতে চাই, প্লিজ ঘুমাতে বলেছে। প্লিজ। হাফি গন ম্যাট, এ অবস্থায় সাহস কিভাবে এসব ভাবার? আর নাইট স্টে মানে? এসব আমি পছন্দ করি না আলিশা। আলিশা বুঝে গেল ঘন্টার রেগে গেছে, কারণ রেগে গেলেই তাকে এভাবে আলিশা বলে ডাকে, আর না হলে লিসা ছাড়া ডাকে না। আলিশা মনে মনে ভাবল, আমার ঘরে ভালো লাগছে না, আর আমি নিজের যথেষ্ট খেয়াল রাখবো। আমি ঘুরিয়ে আনবো। আমি ওদের সাথে যেতে চাই, আর এমনি ওরা আমাদের ব্যাপারে সব জানে। উঠে যাব আমি। আলিশা আর কিছুই বলেনি, কিন্তু মনে মনে ভেবে রেখেছে পরে মানিয়ে নেবে আরহামকে। রাত 3টে বাজতেই আলিশার খিদে লেগেছে, তাই আরহাম তার জন্য মাশরুম সালাড বানিয়ে এনেছে। খেয়ে মাত্রই শুয়েছে আলিশা।
কিন্তু ঘন্টা দুয়েক যেতে না যেতেই উঠে গেল। তার গা হাত অসম্ভব চুলকাচ্ছে। নড়াচড়ার কারণে আরহামও উঠে গেল। লাইট অন করে দেখলো আলিশার সারা গায়ে র্যাশ হয়েছে। চুলকাতে চুলকাতে জ্বলছে আলিশার সারা শরীর। আরহাম ভয়ে তাড়াতাড়ি বরফ এনে ডলতে লাগলো, কিন্তু এতে যেন চুলকানি আরও বেড়ে গেল।